এই কোর্সের প্রথম মডিউলে স্বাগত। এই মডিউলে তোমরা আর্থিক বোঝাপড়ার প্রাথমিক 3টি মৌলিক ধারণা এবং যেগুলি সমগ্র কোর্সের মূল ভিত্তি সেগুলি সম্পর্কে শিখবে। 3টি মৌলিক ধারণা হল আয় ও ব্যয়, প্রয়োজন ও চাহিদা, সঞ্চয় ও বাজেট। এই মৌলিক ধারণাগুলিকে বুঝতে সাহায্য করার জন্য এসো আমরা এবার একটা গল্প শুনি। ইনি হলেন বিশ্বাসবাবু, যিনি উত্তম গ্রাম নামের একটা ছোট গ্রামে বাস করেন এবং তার একটা নিজস্ব দর্জির দোকান রয়েছে। ইনি হলেন ওনার স্ত্রী শিখা। শিখার বাড়িতে একটা বাগান আছে যেখানে তিনি শাক সবজি ফলান। শাক সবজিগুলি বিক্রি করে তিনি কিছু টাকা উপার্জন করেন। এই হলো তার বড় মেয়ে প্রিয়া। তার বয়স 20 বছর। সে তার 12 ক্লাসের পড়াশুনো শেষ করে 1 বছরের একটা বিউটি অ্যান্ড ওয়েলনেস কোর্স করেছে আর এখন একটা বিউটি পার্লারে কাজ করছে। এ হলো তাদের ছোট মেয়ে গৌরী। গৌরী এলাকার একটা স্কুলে ক্লাস 9-এ পড়ে। গৌরী পড়াশুনো আর খেলাধুলো দুটোতেই ভালো। তার মধ্যে প্রতিযোগিতা সুলভ মনোভাব রয়েছে আর বিভিন্ন টুর্নামেন্টে ভাগ নিতে ভালোবাসে। এ হলো তাদের ছোট ছেলে আকাশ। আকাশ বর্তমানে একটা স্কুলে ক্লাস 6-এ পড়ে। এনারা হলেন তাদের দাদু ঠাকুমা। এনারা সিনিয়র সিটিজেন আর ঘরের ছোটখাটো কাজকর্মে সাহায্য করে থাকেন। আয়, বিশ্বাস পরিবারে 7 জনের মধ্যে 3 জন অর্থ উপার্জন করেন। বিশ্বাসবাবু প্রতি মাসে 12,000 টাকা উপার্জন করেন। শিখা করেন প্রায় 3,000 টাকা আর প্রিয়া প্রতি মাসে 5,000 টাকা বেতন পায়। তোমরা কি হিসেব করে বলতে পারবে যে বিশ্বাস পরিবারের সংসারের খরচ চালাবার জন্য প্রতি মাসে তাদের কাছে কত টাকা থাকে? ঠিক বলেছ, 12,000 প্লাস 3,000 প্লাস 5,000 মানে 20,000 টাকা। এটা হলো মোট পরিমাণ। এটা হলো বিশ্বাস পরিবারের প্রতি মাসের মোট উপার্জন বা আয়। ব্যয়, এবারে প্রতি মাসে বিশ্বাস পরিবার যে খাতে টাকা খরচ করেন তার একটা তালিকা তৈরি করুন। 3 থেকে 4 সেকেন্ডের একটু বিরতি দিন। খুব ভালো। প্রতি মাসে বিশ্বাস পরিবার যে খাতে টাকা খরচ করেন এটা হলো তার একটা তালিকা। ওষুধ 2,000 টাকা, বিদ্যুৎ 1,800 টাকা, মাসিক রেশন 3,500 টাকা, স্যানিটারি প্যাড 100 টাকা, শাকসবজি 2,400 টাকা, মাছ মাংস 3,400 টাকা, কেবল চার্জ 250 টাকা, প্রিপেড মোবাইল কার্ড 650 টাকা, টিউশনস 1,500 টাকা, আত্মীয়র বাড়ি যাওয়া 1,000 টাকা, বাইরে খাওয়া দাওয়া করা 1,000 টাকা, বাচ্চাদের হাত খরচ 400 টাকা, বিমার প্রিমিয়াম 1,000 টাকা, মোট 19,000 টাকা। বিশ্বাস পরিবারের প্রতি মাসে রোজের সংসার চালানোর জন্য খরচ করা মোট টাকাকে বলা হয় ব্যয়। সেভিংস, এতদূর অবধি আমরা দেখেছিলাম যে বিশ্বাস পরিবারের মোট উপার্জন হলো 20,000 টাকা আর মোট ব্যয় হলো 19,000 টাকা। আমরা দেখলাম যে ব্যয়ের থেকে উপার্জন বেশি। বাকি অতিরিক্ত টাকাটা কি হলো? সেটা সেভিংস বা সঞ্চয়ে গেল। অন্যভাবে বলা যায় উপার্জন আর ব্যয়ের মধ্যে ফারাকটা হলো সঞ্চয়। সেই হিসেবে রাখা যেতেই পারে। এই ক্ষেত্রে 20,000 টাকা মাইনাস 19,000 টাকা ইকুয়াল টু 1,000 টাকা হলো সঞ্চয়, জরুরি প্রয়োজন। ওপরের সমস্ত খরচগুলি প্রত্যাশিত, কিন্তু জরুরি প্রয়োজনে কিছু অপ্রত্যাশিত খরচ হতেই পারে। এর জন্য কিছু সঞ্চয় হাতে থাকাটা জরুরি। আমরা দেখেছি যে বিশ্বাস পরিবারে প্রতি মাসে 1,000 টাকা সঞ্চয় করতে পারে। তথাপি তোমরা কি মনে করো যে জরুরি প্রয়োজনের সময় প্রতি মাসে 1,000 টাকা সঞ্চয় যথেষ্ট? কি হবে যদি বিশ্বাসবাবু ওর বাবা মা অসুস্থ হয়ে পড়েন আর তাদের হাসপাতালে ভর্তি করতে হয়? কি হবে যদি প্রচণ্ড বৃষ্টিতে তাদের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়? কি হবে বলতো যদি বৃষ্টির কারণে শিখার শাকসবজিগুলি পচে যায়? এই পরিস্থিতিতে 1,000 টাকায় কিছুই করা যাবে না।
তাই অবশ্যই ওপরের প্রশ্নগুলির উত্তর হলো না। তাহলে প্রশ্ন হলো, এই পরিস্থিতির উন্নতির জন্য কি করা যেতে পারে? প্রয়োজন ও চাহিদা। আমাদের সঞ্চয় বাড়াবার জন্য আমাদের খরচটাকে কাটছাঁট করার জন্য প্রস্তুত থাকা উচিত। কিছু খরচ আছে যেগুলি অপরিহার্য, আর তার জন্য সেগুলিকে এড়ানো যায় না। কিন্তু এমন কিছু খরচ আছে যেগুলিকে এড়ানো যায়, বাকিটা ছাঁট করা যায়। এটা আরও ভালোভাবে বোঝার জন্য প্রয়োজন আর চাহিদার ধারণাটাকে আমরা একবার দেখে নিই। প্রয়োজন কাকে বলে? প্রয়োজন হলো অবশ্যম্ভাবী এমন কিছু জিনিস যেগুলি দরকারি এবং যেগুলি জীবনের জন্য অপরিহার্য। প্রয়োজনীয় খরচের কয়েকটি উদাহরণ হলো খাবার, পোশাক এবং ওষুধ। এগুলি না হলেই নয়, অপরিহার্য। সেহেতু এগুলিকে প্রয়োজনের শ্রেণীভুক্ত করা হয়েছে। চাহিদা কাকে বলে? চাহিদা হলো আকাঙ্ক্ষা এমন কিছু জিনিস যেগুলি আমরা পেতে চাই, এমন কিছু জিনিস যেগুলি অপরিহার্য নয়, না হলেও চলে। যেমন খাবারটা যেখানে প্রয়োজন সেক্ষেত্রে নিয়মিতভাবে পিৎজা, বার্গার, নুডলস এবং আইসক্রিমের মতো ফ্যান্সি খাবার খাওয়াকে এড়ানো যেতে পারে। একইভাবে পোশাক অপরিহার্য, কিন্তু সবসময় খরচ সাপেক্ষ ব্র্যান্ডেড পোশাক কেনাটাকে এড়ানো যেতে পারে। সিনেমা দেখার জন্য থিয়েটার হলে যাওয়া এবং বাইরে খাওয়া দাওয়াটাকে এড়ানো যেতে পারে, বা আমরা ধরতেই পারি সেটি অপরিহার্য নয়। স্লাইডে এই টেবিলটা যোগ করুন। প্রয়োজন এবং চাহিদা: মুখ্য খাবার, সাধারণ পোশাক, মাঝে সাঝে বাড়িতে ফিস্ট করা, প্রয়োজনের সময় কেনাকাটি করা। আর চাহিদাটা কি? পিৎজা, বার্গার, নুডলস, আইসক্রিম। পোশাকের ক্ষেত্রে ব্র্যান্ডেড পোশাক, আর বাড়িতে ফিস্ট করা মানে তার বদলে যদি চাহিদা এটা হয় যে নিয়মিত বাইরে খাবার খাওয়া। আর প্রয়োজনের সময় কেনাকাটা করা মানেই বাধ্যতামূলকভাবে কেনাকাটা করা, সেটা হচ্ছে চাহিদা। আর প্রয়োজন কিন্তু প্রয়োজনের সময় কেনাকাটা করা। এই স্লাইডে এই টেবিলটা কিন্তু যোগ করতে হবে। জীবনের অগ্রাধিকারগুলিকে ঠিক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো যদি আকস্মিক কিছু ঘটে যায়, মাসের শেষে আমরা দেখতে পাই যে আমাদের হাতে কোনো টাকা নেই, আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখাটা গুরুত্বপূর্ণ। এবং এমনকি সঞ্চয় এবং অতিরিক্ত খরচের জন্য কিছু টাকা বাঁচিয়ে রাখতে হবে। সঞ্চয় করে রাখা অর্থ জীবনের অন্য কোনো প্রয়োজনে খরচ করা যেতে পারে। এসো আমরা বিস্তারিতভাবে বিশ্বাস পরিবারের খরচগুলিকে প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী সাজিয়ে ফেলি এবং খুঁজে দেখার চেষ্টা করি যে প্রতি মাসে বিশ্বাসবাবু কত টাকা সঞ্চয় করতে পারে। প্রয়োজন এবং চাহিদা দুটি ভাগ করে নিই। প্রয়োজনের মধ্যে কি থাকছে? ওষুধ, বিমার প্রিমিয়াম, বিদ্যুৎ, মাসিক রেশন, স্যানিটারি প্যাড, শাকসবজি, মাছ মাংস, কেবল খরচ, টিউশনস। আর চাহিদা কি? আত্মীয়র বাড়ি যাওয়া, বাইরে যাওয়া, প্রিপেড মোবাইল কার্ড, বাচ্চাদের জন্য হাত খরচ। দ্রষ্টব্য: মোবাইলের খরচ, হাত খরচ, বাইরে খাওয়ার খরচগুলিকে কমানো কিন্তু যেতে পারে। এসো এবারে আমরা একটা অনুশীলন করি যেটি আমাদের প্রয়োজন এবং চাহিদার ধারণাকে আরো ভালোভাবে বুঝে উঠতে সাহায্য করবে। মনে করো তুমি প্রতি মাসে 500 টাকা হাত খরচ পাও। কিভাবে সেই টাকাটা তুমি খরচ করবে তার একটা তালিকা তৈরি করো। কাজকর্ম বা আইটেম, অন্যদিকে খরচের পরিমাণ। এবার তালিকাটিকে দুভাগে ভাগ করো। এক হচ্ছে অপরিহার্য, আরেকটি অপরিহার্য নয়। একইভাবে জীবনে বিভিন্ন রকমের পরিস্থিতি আসে যেখানে তুমি আরও অপরিহার্য জিনিসের জন্য সিদ্ধান্ত নিতে পারো এবং অর্থ সঞ্চয় করতে পারো, যেটা জরুরি প্রয়োজনে বা আরও বৃহত্তর পরিকল্পিত খরচের জন্য ব্যবহার করতে পারো। এই মডিউলের পরবর্তী ভাগে আমরা বাজেট এবং সঞ্চয়ের ধারণা সম্পর্কে শিখব। সেই সাথে আর্থিক সাক্ষরতা প্রোগ্রামের ইতিবাচক প্রভাব সম্পর্কেও শিখব।